আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 2য় নম্বর চ্যাপ্টার। তো শুরুতে যে আমাদের যেটা জানতে হবে যে ভেক্টর রাশি এটা কাকে বলে। তো দেখো এখানে সংজ্ঞা দেওয়া আছে। ভেক্টর রাশি যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। তার মানে ভেক্টর রাশি এমন একটা রাশি যার মান থাকবে এবং দিক উভয়ই থাকবে থাকে। তো এরকম ভেক্টর রাশির উদাহরণ কি কি? সরণ, তারপর হলো ওজন, সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল ইত্যাদি। এখন এগুলোর মান আছে আমরা জানি, কিন্তু দিক কিভাবে আসলে বোঝাই দেখো। সরণ, সরণ কি? ধরো একটা বস্তু এই বিন্দুতে আছে, এ বিন্দুতে, সে এ বিন্দু থেকে একটা বিন্দুতে একটা নির্দিষ্ট দিকে সরে যাবে। এই ধরো বি বিন্দুতে সরে গেল, তাহলে একটা বস্তু সে এ বিন্দু থেকে বি বিন্দুতে সরে গেছে, তার কিন্তু সরণের যে মান সেটা হচ্ছে এই যে এতটুকু, এই যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে ওই সরণের মান। আর দিক কি? দিক হচ্ছে এ থেকে বি। এ কিন্তু বিভিন্ন দিকে হতে পারতো, এদিকেও থাকতো এই দিকেও থাকতো, না এটা একটা নির্দিষ্ট দিকে আছে, মানে এ থেকে বি একটা নির্দিষ্ট দিক বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে হলো ওজন। ধরো ওজন কাকে বলে? যেমন আমরা যদি নর্মালি বলি যে আমাদের ওজন 60 কেজি 65 কেজি, এটা কিন্তু আসলে সঠিক না। এটা হচ্ছে আমাদের ভর 50 কেজি, 60 কেজি 100 কেজি, এটা কিন্তু ওজন না। তাহলে ওজন কী জিনিস? ওজন হচ্ছে, ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ বা একটা ওয়েট মেশিনও বলতে পারো। তো এখানে যদি এম ভরে একটা বস্তু রাখি, এই বস্তুটা করে কি পৃথিবী এর কেন্দ্রের দিকে নিজেকে টানে, এই বস্তুটাকে টানে, এম ভরের বস্তুটাকে কেন্দ্রের দিকে টান দিছে ওয়েট। তাহলে এটাও কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে। দিকটা কি? ওজনের নির্দিষ্ট দিক, সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিক বরাবর। এটা হলো পৃথিবীর আকর্ষণ বল। আচ্ছা, এরপরে বেগ, ত্বরণ, বল ইত্যাদি সব কিছুই একইভাবে হচ্ছে ভেক্টর রাশি। যেমন বল, যদি তোমাকে আমি বলি যে এখানে একটা একটা এম ভরে একটা বস্তু আছে, এর উপরে তুমি এফ সমান সমান 10 নিউটন বল প্রয়োগ করো, তখন 10 নিউটন তুমি বল প্রয়োগ করলা। এখন আমি টার্গেট দিলাম, তোমাকে চ্যালেঞ্জ দিলাম যে এটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে তুমি 10 নিউটন বল প্রয়োগ করো। তখন তুমি কিন্তু এইরকম কাজ করতে পারবে না যে এটাকে তুমি এইদিকে বল দিলে হবে না। দেখো, এইদিকে বল দিলে কিন্তু সে বিতে আসতে পারবে না, উপরের দিকে দিলেও সে বিতে আসতে পারবে না। তার মানে বিতে আসতে হলে কি করতে হবে? তাকে একটা নির্দিষ্ট দিকে বল দিতে হবে, অর্থাৎ এ থেকে বি বরাবর। এই যে ডিরেকশনটা কি? এ থেকে বি, একটা নির্দিষ্ট ভ্যালু আছে এবং ডিরেকশন আছে এ থেকে বি বরাবর। তাহলে এগুলো হচ্ছে ভেক্টর রাশি যার মান ও দিক উভয় থাকে। আচ্ছা, এখন আমরা দেখব স্কেলার রাশি কি। এগুলো আমরা আগে থেকে জানিয়ে আসছি, তারপর জানতে হবে যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। ঠিক আছে? তো এরকম রাশি কি? দৈর্ঘ্য, ভর, দ্রুতি। একটু আগেই বললাম যে ভরটা হচ্ছে স্কেলার রাশি। কেন? কারণ এই আমার ভর 50 কেজি, কোন দিকে 50 কেজি এটা কি বলতে হয় না? 50 কেজি আমার ভর হচ্ছে 50 কেজি বা 60 কেজি, কিন্তু এটা মানে দিক প্রকাশের কোনো প্রয়োজন হয় না বা দিক নেই। এরপরে একইভাবে কাজও, এটাও একটা ভেক্টর রাশি, যে আমি কত জুল কাজ করলাম, স্কেলার রাশি। তো স্কেলার রাশির এখানে একটা জিনিস দরকার, এটার কিন্তু একক থাকে, একক থাকবে। আচ্ছা, যেমন হলো ধরো দোকানদারকে তুমি 50 টাকা দিছো, দিয়ে 40 টাকার কোনো জিনিস কিনেছো, তাহলে তুমি 10 টাকা ব্যাক পাবা। তখন তো মামাকে আর বলো না যে মামা আমাকে 10 দেন, কি বলো? যে মামা আমাকে 10 টাকা ব্যাক দেন। তাহলে এককটা প্রয়োজন হয়। এখন ভেক্টর রাশির এখানে কি বলা আছে যে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। তো তার মানে ভেক্টর রাশি যারা, তাদের মান ও দিক দুটাই থাকবে, কিন্তু মান ও দিক দুইটাই আছে এ সত্ত্বেও ভেক্টর নয় এমন একটা রাশি হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এটাকে একটু নোট করে রাখো। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহকে আয় দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের মান ও দিক উভয় আছে। উভয় থাকা
সত্ত্বেও এটি স্কেলার রাশি। স্কেলার রাশি। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন স্কেলার রাশি? তো এটা বোঝার জন্য আমাদের ভেক্টরের যে বাকি টপিকগুলো আছে এগুলো আগে ভালো মতো বুঝতে হবে। ভেক্টরের লব্ধি নির্ণয়ের যে সূত্রটা আছে এটা আমাদের আগে জানতে হবে, বা ভেক্টর বীজগণিত শিখতে হবে। তাহলে আমরা এটাকে বুঝতে পারবো ভালোভাবে যে কেন তড়িৎ প্রবাহ মান এবং দিক থাকা সত্ত্বেও সেটা স্কেলার রাশি, ভেক্টর কেন হলো না। যেমন তড়িৎ প্রবাহের কিন্তু আসল উভয় থাকা সত্ত্বেও এটি হচ্ছে স্কেলার রাশি কেন? যেমন দেখো, তড়িৎ প্রবাহের আসলে কিন্তু মান এবং দিক আছে। যেমন ধরো এটা একটা বৈদ্যুতিক তার, ঠিক আছে, এটা একটা বৈদ্যুতিক তার। তো এই বিন্দু ধরলাম এ, এই বিন্দু ধরলাম হচ্ছে বি। তো এখানে যদি একটা বাল্ব লাগানো থাকে, এখানে একটা বাল্ব লাগানো থাকলে এই ডিরেকশনে তড়িৎ প্রবাহিত হবে, হয় এই দিক দিয়ে যাবে, না হলে আসবে। তার মানে এর একটা নির্দিষ্ট মানও আছে। তড়িৎ প্রবাহের মান আমরা কি জানি? অ্যাম্পিয়ার। তো মান আছে, আবার দিকও আছে, ডিরেকশন কিন্তু আছে। এই দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে না, তড়িৎ প্রবাহ একটা নির্দিষ্ট দিক বরাবরই যাচ্ছে, এ থেকে বি, ওই তারের ভিতর দিয়ে। তারপরে এটা ভেক্টর রাশি নয়। কেন নয়? কারণ এটা ভেক্টরের বীজগণিতিক যে সূত্রগুলো আছে, যোগ বিয়োগের নিয়ম, এসব মানে না। তো এটা আমরা পরে দেখব। আপাতত আমরা এটা মনে রাখবো যে তড়িৎ প্রবাহের মান ও দিক থাকা সত্ত্বেও এটা ভেক্টর রাশি নয়। আচ্ছা, এখন আমরা শিখব মেইন জিনিস, যে ভেক্টরের সামান্তরিকের সূত্র। এটা কি? দেখো, যদি আচ্ছা, ভেক্টরের কিন্তু বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। সমান্তরাল ভেক্টর কি, বিপরীত ভেক্টর কি, এগুলো আমরা একটু পরে শিখব। আচ্ছা, এখন সামান্তরিকের সূত্রটা কি এটা আমরা ভালো মতো বুঝবো। যে যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করে। তো এটা আমাদের বুঝতে হবে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, ধরো এখানে একটা ফুটবল আছে, ঠিক আছে, এখানে একটা ফুটবল আছে। এই ফুটবলটাকে দুই ব্যক্তি টানবে। একজন টানতেছে ধরো এই দিকে 10 নিউটন ফোর্স দিয়ে, এটা তো একটা ভেক্টর, তাই না? বল একটা ভেক্টর রাশি, একটু আগে আমরা শিখলাম। আরেকজন করলো কি, এই বরাবর টানতেছে, সে টানতেছে 20 নিউটন ফোর্স দ্বারা। এখন প্রশ্ন হলো, দড়ি বেঁধে এটাকে টানতেছে, তো এই বলটা কোন দিকে যাবে? এই 10 নিউটন বলের দিকে যাবে, নাকি এই 20 নিউটন বলের দিকে যাবে, নাকি এই দিকে যাবে? দেখো, এটা কিন্তু খুব সাধারণভাবে আমরা বলতে পারি যে এই যে বলটা আছে, এই বলটা এই দুইটা বলের মাঝামাঝি কোনো বিন্দুতে যাবে, হয় এই দিক দিয়ে যাবে, বা এই দিক দিয়ে, বা এই দিক দিয়ে, যে কোনো একটা দিক দিয়ে সে বলটা অতিক্রম করবে, কিন্তু কোন দিকে আমরা জানি না। তো এটাই আমাদের ব্যাখ্যা করে সামান্তরিকের সূত্র, যে বলটা আসলে কোন দিকে যাবে। দুইটা বল অ্যাপ্লাই করছে, এই দুইটা বল মিলে একটা লব্ধি বল হবে, একটা লব্ধি বল হবে। সেই লব্ধি বলের ডিরেকশন ধরো এই দিকে, এবং এই বলটা তখন কি করবে? এই প্রত্যেকটা বিন্দুতে বলটা অতিক্রম করবে। তো এটাই আমাদের সামান্তরিক সূত্র সাহায্যে আমরা এটাকে দেখব যে কিভাবে বা কোন দিক দিয়ে যাবে। সামুদ্রিকের সূত্র কি বলছে, যে একটা সামুদ্রিক, তাহলে আমরা আগে প্রথমে এঁকে নিই সূত্রটা আসলে কি বলছে, আমরা এটা আগে বোঝার ট্রাই করব, তারপর আমরা এটাকে ব্যাখ্যা করব। এই ধরো এটা একটা সামান্তরিক, এখনো হয়নি, এবার মোটামুটি হয়ে গেছে, তাই না? তো এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের সন্নিহিত একটা কৌণিক বিন্দু আমরা বিবেচনা করব। ধরো এটা একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে একটা কৌণিক বিন্দু সামান্তরিকের। এই সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু কি কি? এই যে এই বাহু আর এই বাহু হচ্ছে পরস্পর সন্নিহিত বাহু। ধরে নাও এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন এখানে যেটা বলছে যে এই সামান্তরিকের, আচ্ছা আমি একটু নামকরণ করি, এ বি সি ডি। এই সামান্তরিকের এই দুইটা বাহু বরাবর একটা ভেক্টর যদি ধরা হয়, সন্নিহিত বাহু দুইটাকে যদি ভেক্টর ধরা হয়, তাহলে আমি দুইটা ভেক্টর নিলাম। ধরো এই দুইটা ভেক্টরকে আমি বল ভেক্টর ধরলাম। এই যে এটা একটা ভেক্টর, এটা কিন্তু সম্পূর্ণ এ থেকে বিতে যেতে হবে। কারণ কি, এখানে বলে দিছে যে ভেক্টরের মান, ভেক্টরের মান নির্দেশ করবে কে? সামান্তরিকের বাহু, সন্নিহিত বাহু দ্বারা ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে। এই যে এতটুকু হচ্ছে ভেক্টরের মান, আর ডিরেকশন সেটা কি? এ থেকে বি। একইভাবে এডি এর ক্ষেত্রেও একই ঘটনায় ঘটবে। তার মানে এই ক্ষেত্রে ভেক্টরের মানটা কি? ভেক্টরের মান হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যে বাহুটা আছে এডি বাহু, এই এডি বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে এডি ভেক্টরের মান। এটা একটা ভেক্টর, ভেক্টরের মান।
আর ডিরেকশনটা কি, ডিরেকশনটা হচ্ছে এডি বরাবর, এই যে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে দুইটার মানও কিন্তু আলাদা, কারণ দেখো এ বি এর মানটা বড়, আবার এডি ভেক্টর, এ বি ভেক্টরের মানটা বড়, আবার এডি ভেক্টর মানটা ছোট, আবার ডিরেকশনও দুইটার দুই দিকে। সূত্র যেটা বলছে যে এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি ভেক্টর কি হবে, ঠিক মাঝামাঝি কোনো একটা দিকে যাবে। আমরা একটু আগে ওই যে বললাম, তাহলে মাঝামাঝি কোন দিকে যাবে, এটা সামান্তরিক সূত্রের সাহায্যে, সামুদ্রিক সূত্র যেটা বলে, সেই লব্ধি ভেক্টরের মান হবে এই যে এটা সামুদ্রিকের কর্ণ বরাবর, এই যেটা হবে লব্ধি ভেক্টরের মান। লব্ধি ভেক্টরের মান কি, এটা হলো লব্ধি ভেক্টর। কোন দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর, এ ভেক্টর এবং এডি ভেক্টর, এবি ভেক্টর এবং এডি ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে এসি। তো এই এসি ভেক্টর যদি লব্ধি হয়, এর মান কত, মান হচ্ছে এই যে এসি বাহুর সমান, মান হলো এসি বাহুর সমান। এই এসি বাহুর দৈর্ঘ্য যতটুকু, এই ভেক্টরটা লব্ধি ভেক্টরের মান ঠিক সেটাই। আর ডিরেকশন কি, ডিরেকশন দেখো এবার ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কীভাবে, আমরা ধরে নিলাম যে এ বি এর সাথে এটা থিটা কোণে অবস্থান করে, এই থিটার মানটা কত, এই থিটাই হচ্ছে দিক, কিন্তু মেনশন করে দিতে হবে যে লব্ধি ভেক্টরের দিক হলো এ বি এর সাথে থিটা কোণ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, দুইটা ভেক্টর থাকবে, সামুদ্রিকের সূত্র যেটা বলে ওই সন্নিহিত বাহু দুটাকে ভেক্টর ধরে তার লব্ধি হচ্ছে কর্ণ বরাবর থাকে। তাহলে আমাদের লব্ধির মান আর দিক দিক এই দুটা বিবেচনা বের করতে হবে, এটাই সামুদ্রিকের সাহায্যে আমরা বের করবো এখন। তো মানটা কি, মান হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, আর দিক হচ্ছে কি, দিক হলো এই থিটা, এই দুটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন সম্পূর্ণটা মিশে দিলাম, আমরা এবার বের করব সামুদ্রিকের সূত্রের সাহায্যে একটা দুটা ভেক্টরের লব্ধির মান আমরা বের করব। তাহলে আমি প্রথমে দুটা ভেক্টর নিই, ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরের নাম ধরলাম কিউ। আচ্ছা, এটা হচ্ছে এ বি সি, এটার নাম দিলাম হচ্ছে ডি। আচ্ছা, আর একটা ভেক্টর আছে একই বিন্দুতে ক্রিয়াশীল, সেটা হলো এই ভেক্টর, এটার নাম দিলাম এ বি। এই দুইটা ভেক্টরের লব্ধির মান বের করতে হবে। এখানে একটু আমরা মেনশন করে দেই, দেখো লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে হবে। ধরে নাও এটা, এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ঠিক আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আলফা। এ বি এটা একটা ভেক্টর, এই ভেক্টরের মান কত, এই এ বি ভেক্টরের মান, এটার মান মনে করো আলাদা করে দেওয়া আছে, মান হচ্ছে পি, এতটুকু দৈর্ঘ্য কত, পি। তার মানে এটাকে এভাবে লেখা যায় যে এ বি ভেক্টর, এ একটা ভেক্টর, এ বি, এ থেকে বি, তো এটা একটা ভেক্টর বোঝাচ্ছে। এই ভেক্টরের মান বোঝাবে কি দিয়ে, এই যে মডুলাস দিয়ে। তাহলে এ বি ভেক্টরের মান এটা কত, এটা হচ্ছে পি। একইভাবে এ ডি এটা একটা ভেক্টর, তাই না, তো এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান হচ্ছে কিউ। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে লব্ধি ভেক্টর, মানে রেজাল্টেন্ট ভেক্টর, সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই আর ভেক্টরের মান এবং দিক কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা একটু আগেই শিখলাম যে আমরা যদি এটাকে একটু পরিপূর্ণ করে দিই, অর্থাৎ একটা সামান্তরিক আঁকাই, তাহলে কি হয় দেখো। আচ্ছা, সামান্তরিক আঁকালে কি হবে, এই এডি বাহুটাই এখানে আসবে না, দুইটা বাহু সমান্তরাল, তাহলে ঠিক একইভাবে আমি এই এডি বাহুকে এখানে স্থানান্তরিত করতে পারি, এডি ভেক্টরটাকে এখানে স্থানান্তরিত করতে পারি। সেটা একটু রোড করে দিতে হবে। হ্যাঁ, একইভাবে এবি ভেক্টরটাকে উপরে বসাতে পারি, মানে এই সম্পূর্ণ ভেক্টরটাকে তুলে নিয়ে এখানে বসাতে পারি। তাহলে বসাই দেখি, চলো, এই আমি বসাই দিলাম, এ বি, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে সি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে এখানে দুইটা ভেক্টর আছে, কি কি ভেক্টর, ভেক্টর দুটাকে আমি চিহ্নিত করে দিই, এ একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এবি ভেক্টর এবং এডি ভেক্টর। আমরা এই দুটা লব্ধি বের করবো, এটা কিন্তু আমাদের টার্গেট। তো এ ডি এই বাহুটার দৈর্ঘ্য যদি কিউ হয়, যেহেতু এটা সামান্তরিক, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে, হ্যাঁ বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু কিউ হবে, সামান্তরিকের সূত্র অনুযায়ী যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে, কিউ। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি। এখন একটা কাজ করব আমরা, এই এ বি বাহুটাকে বর্ধিত করে দেব, এ বি বাহুটাকে কী করবো, বর্ধিত করে দেব, এ বি বাহুটাকে বর্ধিত করে দিলাম। এরপরে
সি বিন্দু থেকে বর্ধিত করে ই পর্যন্ত করলাম। এবার সি বিন্দু থেকে ই এর উপরে একটা লম্ব টানবো, সি বিন্দু থেকে ই এর উপরে কী করবো, একটা লম্ব টানবো। আচ্ছা, একটা লম্ব টেনে দিই, এই সি বিন্দু থেকে ই এর উপরে একটা লম্ব টানলাম। এটা কি, এটা হচ্ছে লম্ব। তো আমাদের টার্গেট ছিল লব্ধি ভেক্টরের মান নির্ণয় করা। তো লব্ধি ভেক্টরের মান কী হবে, সামন্তরিকের কর্ণ বরাবর চলে যাবে। এই যে এটা হচ্ছে লব্ধি ভেক্টর। কোন দুটা ভেক্টরের লব্ধি ভেক্টর, এবি ভেক্টর এবং এডি ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে এই যেটা, এইটা হলো রেজাল্টেন্ট ভেক্টর। ঠিক আছে, তো এই ভেক্টরের মান কি, এই লব্ধি ভেক্টরের মান হচ্ছে এ আর হচ্ছে সি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, এটাই হচ্ছে লব্ধি ভেক্টরের মান। আর দিকটা কি বলছিলাম, দিক বলেছিলাম যেটা এ বি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমি ধরে নিলাম এ বি এর সাথে থিটা কোণ উৎপন্ন করলো। আমাদের কাজ কি, এই আর সমান সমান কত এটা বের করব, আর একটা কাজ করব যে থিটা ইকুয়াল টু কত এটা বের করব। এই দুইটা জিনিসই আমাদের দরকার। তাহলে চলো আমরা প্রথমে আর এর মানটা নির্ণয় করি। আর এর মান মানে এই এসি, এখানে একটা বিন্দু দিই এফ, আমরা এসি বাহুর দৈর্ঘ্যটা বের করব। তাহলে দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি ত্রিভুজ, এ সি এফ, এই ত্রিভুজটা, অর্থাৎ এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা এখান থেকে আর এর মানটা বের করব। এখন এটা যেহেতু একটা সামান্তরিক, অর্থাৎ এ বি সি ডি একটা সামান্তরিক, তাই না? তাহলে এই বাহু আর এই বাহু কি হবে, সমান্তরাল। তাহলে দুইটা বাহু যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণগুলো কি হবে, সমান হবে, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান হবে। তাহলে এই কোণের মান যেহেতু আলফা, এই কোণটার মান কত হবে, এটাও আলফা হবে। তাহলে আমি লিখে নিই এই কোণটা হবে আলফা। বুঝতে পারছি অবশ্যই। আচ্ছা, এখন দেখো আলফা যদি হয়, এখানে আরও একটা সমকোণী ত্রিভুজ আছে সি বি এফ। এই সিবিএফ সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য কিউ, এটা জানা আছে, এটা কিন্তু দৈর্ঘ্য, তাই না? অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে আমরা কাজ করব কি, শুধু এই দৈর্ঘ্য কত আর এই দৈর্ঘ্য কত এটা আমরা বের করে নেব। তো এটা কিভাবে বের করে দেখো, এখানে আমি আলাদা করে লিখে নিই। আমাদের দুইটা দৈর্ঘ্য খুবই দরকার। কেন দরকার একটু পরে বুঝতে পারবো। এখানে যে সমকোণী ত্রিভুজটা আছে, সমকোণী ত্রিভুজ বি এফ সি এ, এখানে আমরা সাইন আলফা সমান কি লিখতে পারি, সাইন আলফা সমান আমরা জানি কি, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বকে, কোণ যেহেতু এটা, তাহলে এই বাহুটা হবে লম্ব আর অতিভুজ হবে কোনটা, এটা। তাহলে আমি এখানে লিখতে পারি লম্ব হচ্ছে সি এফ আর অতিভুজ হচ্ছে বিসি। বিসি সমান কি লেখা যায়, কিউ। অতএব সিএফ আমাদের কি দরকার, আমাদের দরকার এই সিএফ দৈর্ঘ্যটা কত আর বিএফ দৈর্ঘ্যটা কত, কারণ কিউ জানা আছে, আমরা এই দুটা জেনে নেব আর কি। তাহলে এখান থেকে দেখো তুমি সিএফ ইকুয়াল টু কী পাবা, সিএফ ইকুয়াল পাবা হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। একইভাবে তুমি যদি কজ আলফার অনুপাত নাও তখন কি পাবা, তখন পাবা বিএফ ইকুয়াল পাবা হচ্ছে কিউ কজ আলফা। এই দুইটা একটু এই পরেরটা তোমরা একটু বের করে দেবা। একই সিস্টেম, সাইন আলফার জায়গায় তুমি কজ আলফার অনুপাত নাও, এই মানটাই পাবা। তার মানে আমি এই মানটা পালাম হচ্ছে কিউ সাইন আলফা, সিএফ বাহুর দৈর্ঘ্য, আর বিএফ বাহুর দৈর্ঘ্যটা পাইলাম হচ্ছে কিউ কজ আলফা। ঠিক আছে, এখন আমাদের উদ্দেশ্য কি ছিল, এই এসি বাহুর দৈর্ঘ্য বের করা। তো এসি বাহুর দৈর্ঘ্য বের করা একদম ইজি, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। কোনটা, এসিএফ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য জানা, এটা কি পি প্লাস কিউ কজ আলফা, আর এই যে লম্বর দৈর্ঘ্য সেটা হচ্ছে কিউ সাইন আলফা, এটাও জানা। তাহলে অতিভুজ কত, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলে তো অতিভুজ পাওয়া যাবে। তাহলে একটা কাজ করি, ত্রিভুজ এসিএফ এ লিখতে পারি আমরা এখন, সমকোণী ত্রিভুজ এসিএফ এ সমকোণী ত্রিভুজ এসিএফ এ ত্রিভুজ এ সি এফ এ আমরা কি লিখতে পারি, অতিভুজের উপরে স্কোয়ার। অতিভুজটাকে দেখো তো, এখানে এসি এর উপরে স্কোয়ার, এসি স্কোয়ার
ইকুয়াল টু এসির উপরে স্কোয়ার ইকুয়াল এ এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, এ এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, এ এফ এটার উপরে স্কোয়ার প্লাস সি এফ তার উপরে স্কোয়ার। তো এ এফ সমান কি লেখা যায় দেখো তো, এফ সমান ভাঙায় লেখা যায় না, এ বি প্লাস বি এফ। তাহলে আমি এখানে লিখে দিই এ বি প্লাস বি এফ তার উপরে স্কোয়ার প্লাস সি এফ তার উপরে স্কোয়ার। এখন খেয়াল করো, এ বি এর মান দেওয়া ছিল পি, আমি বসালাম পি। বি এফ এর মান কি ছিল, বি এফ এর মান ছিল কিউ কজ আলফা, বসায় দিলাম এটার উপরে স্কোয়ার প্লাস একইভাবে সি এফ এর মান ছিল কিউ সাইন আলফা এটার উপরে স্কোয়ার। তো আমি এটাকে যদি নর্মালি করি, এসি সমান কি দেওয়া ছিল, এসি সমান ছিল আর, এই দৈর্ঘ্যটা ছিল আর, তার মানে আর এর উপরে স্কোয়ার। এখানে কি পাবা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাও, তাহলে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এখানে পাবো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে আমি এটাকে একটু ইয়ে করে লিখি, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস, দেখো দুটা জায়গা থেকে কিউ স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে কিউ স্কোয়ার কমন নিলে এখানে কি থাকবে, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তো সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার মান কত, 1। তার মানে পরবর্তী লাইনে আমি একবারে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এখানে থাকবে আর স্কোয়ার। অতএব আর মানে লব্ধির মান সেটা কত হবে, রুট আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা বলছি এটা এটা কিন্তু লব্ধি ভেক্টরের মান, এটা কি লব্ধি ভেক্টর এর মান, এটা শুধু মান, লব্ধি ভেক্টর না। লব্ধি ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হবে, এই যে আর দিয়ে উপরে এই তীর চিহ্ন দিতে হবে, এটা হচ্ছে ভেক্টর, এটা হলো লব্ধি ভেক্টর, এটা কি লব্ধি ভেক্টর। আর লব্ধি ভেক্টরের মান কি, শুধু আর, মানে আর মডুলাস, আর মডুলাস এটা মানে হলো আর মানে হলো শুধু মান, লব্ধি ভেক্টরের মান। তার মানে আমরা কিন্তু লব্ধি ভেক্টরের মানটা পেয়ে গেছি। দেখো কি হয়, যে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এই সূত্রটা তোমাকে একদম মনে রাখতে হবে। বিষয়টা এখানে খেয়াল করো যে লব্ধি ভেক্টর এই আর এর মানটা কিসের উপর ডিপেন্ড করতেছে, এই পি ভেক্টরের মান, মানে এখানে দুইটা ভেক্টর কাজ করতেছে না, এই দুইটা ভেক্টরের মানের উপরে আর হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ কতটা, মধ্যবর্তী যে কোণ, এই কোণের মানের উপরে এই লব্ধি ভেক্টর আর এর মানটা নির্ভর করতেছে। এখন তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই থিটার ভ্যালুটা নির্ণয় করতে হবে। তো আমরা তো একই কাজ, যে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ সি এফ, একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ জানা আছে, থিটা জানা আছে, আবার তুমি লম্বর মানও জানো, আবার ভূমির মানটাও জানো, তাহলে তোমার যে কোনোভাবে এই থিটার মানটা বের করতে হবে। এটা তো সহজ, তুমি ট্যান থিটার অনুপাত নিলে এই যে লম্ব আর ভূমি এর ভিতরে সম্পর্কটা লিখতে পারো। তার মানে আমি এখানে লিখতে পারি যে লব্ধির দিক মানে থিটা, তাহলে থিটা নির্ণয়, এটা দিয়ে কিন্তু প্রচুর ম্যাথ আসবে, করতে হবে। থিটা সমান হোয়াট, এটা বের করার জন্য কি লাগবে, ত্রিভুজ এ সি এফ, এটা সমকোণী ত্রিভুজ, আগে মেনশন করে দিছি। তাহলে এখানে আমরা লিখতে পারি এ সি এফ এ ট্যান থিটা সমান কি লিখতে পারি, লম্ব ভাগ ত্রিভুজ না, তার মানে লম্ব কোনটা দেখো তো, লম্ব হচ্ছে সি এফ, লম্ব হচ্ছে সি এফ, তাহলে আমি লিখে দিই এখানে লম্ব হলো সি এফ, আর অতিভুজ কি, অতিভুজ হলো এ এফ, সরি অতিভুজ না ভূমি। তাহলে ওপরে সিএফটাকে এভাবে রেখে দিলাম, আর এ এফকে ভাঙালে কি পাওয়া যায়, এ বি প্লাস বি এফ, একটু দেখি, হ্যাঁ এটা এ বি প্লাস বি এফ হবে। এখন মানগুলো জাস্ট বসাই দিই। আচ্ছা এই পাশে কি থাকবে, ট্যান থিটা, বা ট্যান থিটা ইকুয়াল লেখা যায়, এই সিএফ সমান কি লেখা যায়, সিএফ সমান বের করছি আমরা আগেই কিউ সাইন আলফা, আর এ বি এটা সমান কি পি প্লাস বিএফ সমান হলো কিউ কস আলফা। তো এটাই হচ্ছে ট্যান থিটা, মানে থিটা নির্ণয়ের সূত্র। এটাকে আরও সুন্দর করে লেখা যায় এইভাবে, যে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স, ওপরে থাকবে কিউ সাইন আলফা, আর নিচে থাকবে পি প্লাস কিউ কস
আলফা। এখানে একটা কমন মানে সাধারণ ভুল হয়, সেটা কি দেখো, সেটা হচ্ছে এটা কোন ক্ষেত্রে থিটার মান আমরা বলছি এই বরাবর হচ্ছে পি ভেক্টর আর এই দিক বরাবর হচ্ছে কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কি, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আচ্ছা, এটাকে তুমি ভেক্টর চিহ্নও দিতে পারো। এই যে লব্ধি ভেক্টর, লব্ধিটা কি হবে, ঠিক এর মাঝামাঝি কোনো একটা দিকে যাবে। আচ্ছা, এই কোণটা থিটা না, সরি, এই কোণটা হচ্ছে আলফা, অর্থাৎ পি কিউ ভেক্টরের মধ্যবর্তী আলফা কোণ আছে। আর এটা হলো লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর আর। তো এই লব্ধি ভেক্টর আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করলে তখন এই সূত্রটা অ্যাপ্লাই হয়, তাই না? তার মানে বিষয়টা খেয়াল করে কি হচ্ছে, যার সাথে কোণ, ঠিক আছে, যার সাথে কোণ আছে, পি এর সাথে কোণ করে আছে এই লব্ধি ভেক্টরটা, সেই পিটাকে আগে নিচে লিখে নিলাম, তারপর এখানে একটা প্লাস দেওয়ার পরে যেটা বাকি আছে উপরে থাকবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কিউ কজ আলফা। এখন একটা কোশ্চেন, এটা তোমরা করবা সেম জিনিস, এখানে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবার একটা লব্ধি ভেক্টর গেছে, ঠিক এদের মানে মাঝে কোনো একটা পয়েন্ট দিয়ে তো যাবে, হয় এইদিকে নিচে না হলে উপরে। এই লব্ধি ভেক্টর কোণটা যদি আমরা এর সাথে দিই থিটা, এই থিটা ইকুয়াল টু হোয়াট, এটা বের করবা। হ্যাঁ, একইভাবে আমি এটা করে দিচ্ছি, দেখো থিটা ইকুয়াল টু কী হবে, থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স, প্রথমে লিখলাম কার সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এই লব্ধি আর এটা কার সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে কিউ এর সাথে করছে, তাই আমি কিউটাকে নিচে লিখে রাখলাম, এই কিউটাকে নিচে লিখে রাখলাম। এরপরে বাকি থাকলো কি, পি, তাহলে উপর হবে পি সাইন আলফা প্লাস নিচে থাকবে পি কস আলফা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন এখানে একটা প্রশ্ন তোমার কাছে, এই যে আমরা লব্ধি ভেক্টরের মান আর নির্ণয় করলাম, লব্ধি ভেক্টরের মান এই যেটা আরটা নির্ণয় করলাম, এটা কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে এটা বের করতে হবে। এটাকে কপি করে দিলাম। আর এর মান সর্বোচ্চ হবে কখন এবং সর্বনিম্ন কখন হবে, দেখো আর এর মান ম্যাক্সিমাম এটা কখন হবে, খেয়াল করো পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইটা মান তো পজিটিভ, এবং এই দুইটা সবসময় কি তার উপর স্কোয়ার করতেছে, তো এই মানটা তো সেম থাকবে, তাই না? এরপরে হচ্ছে টু পি কিউ কজ আলফা, এটাও ঠিক আছে, কিন্তু এই যে কজ আলফা এটার মানের উপরে ভিত্তি করেই এই আর এর মান ম্যাক্সিমাম অথবা মিনিমাম হবে, তার মানে কজ আলফা। এখন দেখো কজ আলফার সর্বোচ্চ মান কত, সেটা হচ্ছে 1, আর সর্বনিম্ন মান কত, সেটা হলো -1, তাই না? তো যখন এই কজ আলফার মানটা পজিটিভ হবে, ঠিক আছে, যখন কজ আলফার মানটা পজিটিভ হবে তখন কি এই পুরো রাশিটা পজিটিভ, এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে একটা পজিটিভ কিছু একটা যোগ হয়ে যাচ্ছে, যার মানে আরটা বড় হয়ে যাচ্ছে, তার মানে এই যে কজ আলফা যখন এর মানটা 1 হবে তখন হবে পজিটিভ, তখন হবে সর্বাধিক, অর্থাৎ কজ আলফা ইকুয়াল টু 1 হলে, আর হবে লব্ধির মান আর হবে সর্বাধিক বা ম্যাক্সিমাম। এখান থেকে তুমি আলফার মান বের করতে পারো, আলফা ইকুয়াল টু কি, কজ ইনভার্স 1, কজ কত ডিগ্রির মান 1, হ্যাঁ এটা কিন্তু আমরা জানি আলফার মান 0 হলে 1 হবে, তার মানে যখন আলফার মানটা হবে 0 তখন এই মানটা সর্বোচ্চ হবে। এটা আসলে হয় কিনা দেখো, খেয়াল করো এখানে একটা বস্তু আছে, তুমি এটাকে এই দিক বরাবর 10 নিউটন বলে টানতেছো, আরেকজন এই বরাবর 10 নিউটন বলে টানতেছে, তাহলে এইবার এই বস্তুটা এদিকে বেশি আগাবে নাকি, যদি তুমি এই 10 নিউটনটাকে আবার যদি এই পাশে দাও 10 নিউটন সাপোজ, মানে এটা আমি মিশে দিলাম, তখন কি হবে দেখো তো, এইদিকে একজন 10 নিউটনে টানতেছে, এইদিকে একজন 10 নিউটনে টানতেছে, তার মানে এই বস্তুটা আসলে কোন দিকে যাবে, কোনো দিকে যাবে না, দুইটাই তো সমান সমান বলে টানতেছে, বস্তুটা এখানেই থাকবে, তার মানে সেই ক্ষেত্রে লব্ধির মান আর, এটা কত, আর হচ্ছে 0, তাহলে এই মানটা সর্বোচ্চ হবে কখন, যখন দেখো এই 10 নিউটনটাকে আমি ঘুরে এইদিকে 10 নিউটন আবার এই একই দিকে আর একজন 10 নিউটন বলে টানতেছে, তখন কিন্তু এই লব্ধির মান আর এটা হবে সর্বোচ্চ ম্যাক্সিমাম, এটা আসলেই হয়, এটা তুমি চেক করে দেখতে পারো। আচ্ছা, তাহলে সর্বোচ্চ কখন হয়, যখন এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, এই যে দেখো কোণটা 0 ডিগ্রি হয়ে গেছে, থিটা আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে তখন মানটা সর্বোচ্চ হয়, তাহলে আমি এটা মিশে দিলাম। এখন কোশ্চেন হচ্ছে
মিনিমাম কখন হবে, লব্ধির মান সর্বনিম্ন কখন হবে, মিনিমাম হবে তখন যখন কজের মানটা নেগেটিভ হবে, কজের মানটা সবচাইতে ছোট হবে, কজের সবচাইতে ছোট মান হচ্ছে -1। একইভাবে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স -1, যেটার মান আসে 180 ডিগ্রি। অতএব আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে এই মানটা সর্বনিম্ন। মানে খেয়াল করো, এই যে জিনিসটা আগে দেখলাম যে এইদিকে কেউ 10 নিউটন বলে টানতেছে, আবার এদিকে কেউ ঠিক যদি তার বিপরীত দিকে টানে 10 নিউটন বলে, তাহলে কোনো এটার কোনো স্মরণই ঘটবে না। বা এখানে 10 নিউটন না হয়ে যদি এখানে 5 নিউটনও হয় তাও কোনো সমস্যা নাই, 5 নিউটন হলেও কোনো সমস্যা নেই। তখন লব্ধির মানটা 0 না হয়ে কখন হবে, 5 নিউটন হবে। আচ্ছা, এখন তোমাকে আমার একটা কোশ্চেন, যে এই কোশ্চেনটার উত্তর দিতে হবে। এই রিলেটেড কিন্তু প্রচুর ম্যাথ সলভ করবো আমরা। কোনো বস্তুর উপরে দশ নিউটন বল এবং একই বিন্দুতে 10 নিউটন বল এবং 30 নিউটন বল প্রয়োগ করা হলে লব্ধির মান কত হবে? লব্ধি বলের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান কত? তাহলে আমরা কি জানি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত? এই আর এর মানটা তোমরা নির্ণয় করবা, আর ইকুয়াল টু হট, একবার আলফা ইকুয়াল টু কত ডিগ্রি, যখন সর্বোচ্চ তখন আলফার মান কত, 0 ডিগ্রি, এটা দিয়ে একবার বের করবা আলফার আর এর মান, আর একবার আলফা ইকুয়াল টু যখন 180 ডিগ্রি তখন লব্ধির মান কত, এটা বের করবা। আর এর মানটা কত? আর এর মান হচ্ছে √, p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। তো এই 10 নিউটন এটা কিসের মান দেওয়া আছে, এটা মনে করো পি, এই 30 নিউটন এটা দেওয়া আছে কিউ এর মান, তুমি আর এর মান বের করো, আর আলফার মান একবার 0 একবার 180 ডিগ্রি, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এটা মুখে বলা যায়, যখন 180 ডিগ্রি কোণে বিয়োগ করবে তখন 30 থেকে 10 বিয়োগ যাবে, মানে সর্বনিম্ন মানটা হবে 20 নিউটন, দুইটার বিয়োগফলের সমান, আর সর্বোচ্চ মানটা হবে দুইটার যোগফলের সমান। সেটা কত? সেটা হলো 40 নিউটন। আচ্ছা, আজকে আপাতত এখানেই শেষ।